দুজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দৈবত্য মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র ছিলেন, আমিও মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র ছিলাম। দৈবন্ত কমার্স নিয়ে পড়তেন, আমিও কমার্স নিয়ে পড়তাম। আমি একটু প্রথম দিকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, কারণ অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু এটাকে চালিয়ে রাখাও খুব কঠিন হয়ে পড়ছিল। তাতে আমাদের কমার্সের যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট, তার আবার কমার্স ডিপার্টমেন্ট নিয়ে একটা অন্য ধরনের একটা মানে যেটা বলা যায় এটা নিজে একটা বিশেষত্ব বোধ করতেন। তো আমাকে একদিন ডেকে বললেন, ঝান্ডা যদি উড়াতে চাও তাহলে অনার্স তো রাখা যাবে না, আর অনার্স রাখতে গেলে পর ঝান্ডা উড়ানো যাবে না। তিনি ঝান্ডা বলতে আমাদের ছাত্র আন্দোলনের কথাই তিনি বলবার চেষ্টা করেছেন। স্বাভাবিক, আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। পারিবারিক অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে হয়তো পড়বার চেষ্টা করেছিলাম। এটা করতে গিয়ে আমি কথাটা বললাম এই কারণে, আমাদের দুটো সেকশন ছিল, এ সেকশন, বি সেকশন, এবং দুটোতে আমরা প্রায় 1000 মতো ছাত্র ছিলাম। ছাত্রী ছিল মাত্র একজন এ সেকশনে, আমি সেকশনের ছাত্র ছিলাম। বি সেকশনে কোনো ছাত্রী ছিল না। ফলে তখন সেভাবে সবার সাথে সম্পর্ক গড়ে ওঠার সুযোগ কম ছিল, কারণ অনার্স ক্লাস করার জন্য 9টা থেকে প্রায় 10টা-11টা পর্যন্ত ওখানে কাটিয়ে দিতে হতো। যাই হোক, শেষ পর্যন্ত হেড অফ দি ডিপার্টমেন্টকে 3 দিন 4 দিন পরে গিয়ে বলতে হলো আমাকে যে না, আমি পারলাম না, আমি তো ঝান্ডা ওড়ানো বন্ধ করতে পারবো না, এটা আমার নীতি নৈতিকতা। তখন দর্শন সম্পর্কে বোধ তেমনভাবে জন্মায়নি, দৃষ্টিভঙ্গি সেটাই বলবার চেষ্টা করছিলাম। তাই স্যার, আপনার পরামর্শ অনুযায়ী একটা রাখতে হবে, ফলে আমি একটাই রাখবো ঠিক করেছি, ঝান্ডাটা রাখবো। আমার হেড অফ দি ডিপার্টমেন্ট বিস্মিত হয়ে গেছিলেন। তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বললেন, কি বলছো তুমি, তুমি এরকমটা বলতে পারছো? বলে, আপনি তো বলেছেন ঠিক করতে হবে, দুটো একসাথে করা যাবে না। আমিও চিন্তা করে দেখলাম দুটো একসাথে করা যায় না। আর বলতে গিয়ে তখন আমি বলছিলাম, এই দুটো একসাথে করতে গিয়ে আমি কোনো দিকেই খেয়ে রাখতে পারছি না, একটু যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এত বড় কলেজ, এত ছাত্রছাত্রী, আমি কোথায় একটা প্রকোষ্ঠের মধ্যে এটা বলা যায় যে তার মধ্যে কত আমরা বড়জোর 15 থেকে 17 জন সেখানে ক্লাস করছি, আর গোটা কলেজটা অন্যদিকে হই হই রই রই করে কাটাচ্ছে। এই জীবনে আমি কোথায় পাব? স্যারকে আমি অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে এই কথাগুলি সেদিন বলতে হয়েছে। তিনি আর আমাকে কিছু বলেননি, তিনি শুধু এটাই বলছিলেন, আরেকবার ভেবে দেখবার চেষ্টা করো। না স্যার, আমি সব চিন্তা ভাবনা করি সিদ্ধান্তে এসেছি, আপনাকে আমি আর বিব্রত করব না। আমি কথা দিয়ে শুরু করছি এই কারণে, অনার্স নিয়ে যখন পড়তাম
তখন আপনার ক্লাস কামাই করবার কোনো সুযোগ ছিল না। কামাই করলে নিজেরই ক্ষতি হতো। ফলে যে ক্যান্টিন যে জায়গাটা, আমাদের সেই সময় কলেজের মধ্যে ক্যান্টিন খুব বড় ছিল না, ছোট্ট একটা ঘর, দুচালা, তার একটা ছোট্ট অংশ মেয়েদের আর বড় অংশটা ছেলেদের জন্য। ওখানে বসা মানে হচ্ছে দুটা তিনটা ক্লাসের পর একটা ক্লাস হয়তো হচ্ছে না, সেই সময় বসে কথাবার্তা গাল গল্প করা, গাছের তলা অথবা খেলার মাঠে আমাদের যে গ্যালারি, সেখানে গিয়ে গাল গল্প করা, হাঁটাচলা করা, এই সুযোগটা সেভাবে নিতে পারছিলাম না। আমি এটার জন্যই অনার্স ছেড়েছি, ঘটনা তা না, কিন্তু আমি কথাটা বলছি এই কারণে, এর মধ্য দিয়ে দেখা গেল আমাদের বন্ধুত্বের যে বৃত্তটা, মনোভাবাপন্ন আমরা যারা, তাদের যে বৃত্তটা, এটা ধারাবাহিকভাবেই বড় হতে থাকে। নানা গুণীজনের সমারোহ এর মধ্যে ঘটতে থাকে। সবাই রাজনৈতিক চিন্তা চেতনায় একমত, ঘটনা তা না। খেলাধুলা, গান বাজনা, নাটক চর্চা, সাহিত্য চর্চা, এই সমস্ত বিষয়, এবং তার সাথে রাজনৈতিক ভাবনা চিন্তা যারা করেন, এই নানা ভাবনা চিন্তার মিশেল। এবং আমরা যখন একটা বা দুটো ক্লাস যখন অফ, তখন ক্যান্টিনে যেতাম। সেই সময় থেকেই 2 কাপ চাকে 3 চাপ করে খাওয়ার অভ্যাস আমরা রপ্ত করতে আরম্ভ করেছিলাম। এবং সেখানে কথা বলতে বলতে গিয়ে যে দয়মন্ত সম্ভবত বি সেকশনে ছিলেন, আমার যদি মেমোরি ভুল না করি আমি, কিন্তু আমাদের সেকশন নিয়ে কোনো বিসম্বাদ কিছু ছিল না, একেবারেই আমরা খুব সম্পৃক্ত হয়ে গেছিলাম। এবং এর মধ্যে আমরা জেনে গেলাম যে দয়মন্ত ভালো গান গান। এবং যেটা দেখেছি, দয়মন্তকে গান গাইতে বললে পরে এই ক্যান্টিনে চা খেতে খেতেই গান গাইতে আরম্ভ করতেন। কোনো অহংকার ছিল না, অহিতক আনুষ্ঠানিক বিনয়ও প্রকাশ করতেন না, বরং মাঝে মাঝে জিজ্ঞেস করতেন কোন গানটা গাইব। এটা আমরা আমাদের পছন্দ মতো কেউ কেউ বলতেন, সেটাই গিয়ে শুনিয়ে দিতেন। তারপর তার নিজের ইচ্ছে মতো একটা দুটো গান বাছাই করে, পুরোটা না হলো এই 2 পংক্তি 3 পংক্তি গাইতেন। আর সামগ্রিক যে আলোচনা, সমস্ত আলোচনাতেই অংশগ্রহণ করতেন। সেই সময়ে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, তখনও তার পতন হয়নি। সেখানে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের পত্রিকা ছাত্র সংবাদ, এটা আমরা প্রকাশ করতাম। তার এডিটর ছিলেন অঞ্জন দত্ত, বীরেন দত্তের বড় ছেলে। সেও এমবিবি কলেজের ছাত্র, সে বিজ্ঞান নিয়ে পড়ত। এবং পত্রিকাটা নিয়মিত প্রকাশ করার চেষ্টা হতো, সম্ভবত পাক্ষিক পত্রিকা, এমবিবি কলেজে ভালো সংখ্যায় বিক্রি হতো। আমি লক্ষ্য করেছি দয়মন্ত এই পত্রিকাটা খুঁজে পেতে তার নিজের যে পত্রিকাটা সে সংগ্রহ করে নিত। তার থেকে আমার একটা ধারণা হলো যে সম্ভবত দয়মন্তের আমাদের যে রাজনীতিটা, আমাদের যে ভাবনাটা, আমাদের যে চিন্তাটা, তার প্রতি একটা আকর্ষণ ধীরে ধীরে তৈরি হচ্ছে। এটা পরবর্তী সময়ে আরও পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যায়। এবং যেটা দয়মন্তের মেয়ে বলবার চেষ্টা করলেন, মানুষ হিসেবে সত্যিই দয়মন্ত খুব ভালো ছিলেন, ঈর্ষা কাতর ছিলেন না। এই যে শুনছিলেন, পান্না বলছিলেন, শিবু, পান্না এবং দয়মন্ত রাত ভরে গল্প করতেন, গানেরই গল্প। 3 জন হয়তো একই অনুষ্ঠানে গাইছেন না,
তিনজন তিন অনুষ্ঠানে গাইছেন, প্রত্যেকের অনুষ্ঠানের গান শুনছেন, তারপর তারা একটা জায়গায় বসছেন, এতে ঈর্ষাকাতরতা নেই। কার গানটা আরও কত ভালো হতে পারত, কি করা দরকার ছিল, কি ভবিষ্যতে করতে হবে, এই যে গঠনমূলক দৃষ্টি নিয়ে একে অপরকে সাহায্য করতেন। বর্তমান দিনে আমার মনে হয় এটার বড় খামতি আছে। বরং আমি যখন গাইছি আমারটা ভালো বললেই হলো, আমার পার্শ্ববর্তী যে গাইছে তারটা যদি আমার চাইতে খারাপ বলে, এটাই যেন আমার কাছে সন্তুষ্টির বিষয়। এই ধরনের সংকীর্ণতায় কিন্তু আমরা এখন ভুক্ত অভ্যস্ত হয়ে গেছি। আত্মকেন্দ্রিক ভাবনা সেই সময় এটা ছিল না, এবং আমাদের কলেজের মধ্যে এই ছাত্রদের দাবি দেওয়া নিয়ে যে মিছিল টিছিল ইত্যাদি আমরা কলেজ চত্বরে করতাম, তাতে দৈমন্ত অংশগ্রহণ করতেন। কলেজ থেকে মিছিল নিয়ে আমরা শহরে আসতাম, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা আসতো, উমেন্স কলেজের ছাত্ররা যেতেন, পলিটেকনিকের ছাত্ররা আসতেন, এবং শিশুদ্যানে তখন একটা কমিউনিটি হল ছিল, তার সামনেই মাঠটা ছিল, সেই মাঠে আমরা সমবেত হতাম। সেখানে ছোটোখাটো সভা হতো, আমাদের বক্তব্য আমরা উপস্থিত করতাম। এই সমস্ত মাঝে মধ্যে যে মিছিল ইত্যাদিগুলো আমরা সংগঠিত করতাম, তাতে সময় সময় দৈমন্তকে অংশগ্রহণ করতে আমি নিজে চাক্ষুষ করেছি। এগুলো অভিজ্ঞতার থেকেই আমি বলছি। পরবর্তী সময়ে যেটা তার শোক প্রস্তাবে আমাদের ছাত্রনেতা উল্লেখ করার চেষ্টা করেছেন, আগরতলা শহরে সেই সময়ে প্রথম যে 4-5 জন শিল্পী, ভূপতি দেববর্মন, হীরেন দেববর্মন, দৈমন্ত দেববর্মন, পান্না, শিবু পরবর্তী সময় যুক্ত হন, এর সাথে আরও 1-2 জন, এদেরকে বাদ দিয়ে সাধারণত লক্ষ্মী পূজার পর কালী পূজার মাঝামাঝি সময়টা, এই সময়তে আগরতলায় বিভিন্ন এলাকাতে ক্লাবগুলো তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তারা করতেন। তাতে এদের অনুপস্থিতিতে সবাই একসাথে না হলেও এদের 4-5 জন যাদের নাম বললাম, তাদের অন্তত জনা 2-1 তো কোনো না কোনো অনুষ্ঠানে নিশ্চিতভাবেই তারা আমন্ত্রিত এবং তারা সঙ্গীত পরিবেশন করবেন। তাদের বাদ দিয়ে ক্লাবের এই অনুষ্ঠানগুলি আয়োজকরা, উদ্যোক্তারা আয়োজন করারই চিন্তা তারা করতে পারতেন না। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। উদীয়মান সংঘ, শচীন্দ্রলাল সিংহ ছিলেন মুখ্যমন্ত্রী, তার যে গাড়ির চালক রঞ্জন দা বলে তাকে আমরা ডাকতাম, তার বাড়ি হচ্ছে দুর্গাচমনি। পরে শুনেছি মুখ্যমন্ত্রী থাকার সময় পুরাতন যে বিধানসভা ভবন, সেখান থেকে ছাত্ররা তাকে জোর করে বের করে নিয়ে গেছিলেন এবং প্রচণ্ড রকম আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছিলেন। রঞ্জন দা তার গাড়ির ড্রাইভার, তিনি দুঃসাহসের পরিচয় দিয়ে সমস্ত প্ররোচনা মোকাবেলা করে এই মুখ্যমন্ত্রীকে সেখান থেকে রক্ষা করে বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। সেই রঞ্জনদা তিনি উদীয়মান সংঘের দুর্গাপূজার প্রথম কমিটির সম্পাদক, আমরা এই পূজা কমিটির সদস্য। এখন যেটা এমএলএ হোস্টেল সেটা তুলে দিয়েছে বর্তমান সরকার, কি দন্ত কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকারা থাকবেন, তার জন্য এমএলএরা থাকতে পারবে না। আসলে কেউই থাকছে না। ইস্যাটা হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থী ফ্রন্টের বিধায়ক যারা, তারা এটাতে প্রথম থেকে থাকছেন। তাদের আসা যাওয়া, বাড়ি ঘর, বাজার হাট, হাসপাতাল, পার্টি অফিস, হেনা তেনা সব কিছুতে একটা সুবিধাজনক জায়গা, এটা সহ্য করতে পারছিলেন না, এটা তুলে দিলেন। তুলে দিয়ে তারা একটা বড় সাইনবোর্ড লাগালেন, কিন্তু প্রকৃতার্থে এটাকে কোনো কাজে তারা লাগাচ্ছেন না। তো যাই হোক, ওখানে প্রথম যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার যে অনুষ্ঠান শেষ হওয়ার পর কালী পূজা এবং দুর্গাপূজার মাঝামাঝি সময় আমরা ওখানে আপনার
যে পুকুর আছে একটা পুকুর, তার সামনে বামফ্রন্ট সরকারের সময়ে কুমারী মধুতির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজাতি অংশের মানুষ যারা আগরতলায় আসবেন তাদের থাকবার জন্য একটা গেস্ট হাউস করেছিল। তখনও গেস্ট হাউস হয়নি, সেই জায়গাটায় আমরা ব্যাডমিন্টন খেলতাম অথবা ভলিবল খেলতাম। সেই সময় পুজোর পর সেখানে আমরা অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানে দৈমন্ত আমন্ত্রিত ছিলেন এবং হীরেন দেববর্মা আমন্ত্রিত ছিলেন, আমার এখনো মনে আছে। ভূপতিকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি আসতে পারেননি, যাই কোনো কারণেই হোক। যাই হোক, তো তাদেরকে বাদ দিয়ে সেই সময় আমরা এই ধরনের অনুষ্ঠান করার চিন্তাই আমরা করতে পারতাম না। দৈমন্ত গান গাইবেন বা ভূপতি গান গাইবেন, তাদের নাম যখন আমরা শুনতাম কয়েক মাইল হেঁটে গিয়েও তাদের গান পরিবেশিত হওয়ার আগ পর্যন্ত এটা শুনবার জন্য আমরা অপেক্ষা করতাম। তো সেই সময়ে যে 4-5জন শিল্পী, তাদের অন্যতম দৈমন্ত। কিন্তু এ নিয়ে নিজের সম্পর্কে কোনো উচ্চ ধারণা তিনি পোষণ করতেন। একটা শিল্পী হিসাবে আলাদা একটা মানে গাম্ভীর্য নিয়ে একটা অতিরিক্ত ভারে নিজেকে ভারী মনে করে অন্য থেকে একটু আলাদা করে চলা, এরকম কিন্তু প্রবণতা দৈমন্তের মধ্যে কখনোই দেখা যায়নি। একটা বন্ধু বাৎসল্যের দৃষ্টিভঙ্গি ছিল। আপনারা দেখেছেন এই যে প্রস্তাবটা এখানে উপস্থিত করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে কৃষ্ণনগরে গণতান্ত্রিক আন্দোলনের একটা কাজের কেন্দ্র হিসাবে একটা অফিস ঘর তারা সেখানে স্থাপন করেছিলেন এবং এটা দৈমন্ত তার নিজের যে বসত বাড়ি তার থেকে একটা নিচতলায় একটা মানে কক্ষ এদেরকে ছেড়ে দিয়েছিলেন। ভাড়াটারা কি নিতেন না দিতেন আমি জানি না। তো পরবর্তী সময়ে সরকার যখন পরিবর্তন হলো, দেখা গেল যে রাজনৈতিক চাপ সৃষ্টি হলো যে এই অফিস এখানে রাখা যাবে না। শেষ পর্যন্ত অফিসটা যাদের ছিল তাদেরকে সেখান থেকে অফিসটা গুটিয়ে তুলে আনতে হয়েছিল। দৈমন্ত ভীষণভাবে আহত হয়েছিলেন। এটাকে প্রতিরোধ করা, পরিমণ্ডল যা ছিল তাতে তার পক্ষে এটা সম্ভব ছিল না, কিন্তু এটা তিনি মেনে নিতে পারেননি। একটা দহন যন্ত্রণায় তিনি বিধ্বস্ত হয়েছেন এবং তার বহিঃপ্রকাশ নানা সময় আমাদের বন্ধু বান্ধবরা যারা তার সঙ্গে মোটামুটি যোগাযোগ রাখতেন, তাদের যে ভাবনা চিন্তা তার মধ্য দিয়ে তার প্রতিফলন তারা ঘটাবার চেষ্টা করতেন। দৈমন্তের মেয়ে একমাত্র কন্যা, সেদিন তার প্রয়াত হওয়ার সংবাদ পেয়ে সাথে সাথে ছুটে গিয়েছিলাম, কিন্তু বাড়ির সবার সাথে কথা বলার সুযোগ ছিল না। সামনে দৈমন্ত সাহিত্য, আজকে তাদের পারিবারিক অনুষ্ঠান, তাতে কথাবার্তা হলো দৈমন্তের স্ত্রী এবং দৈমন্তের কন্যা। দৈমন্তের স্ত্রী যথেষ্ট সচেতন মহিলা, গুণী মহিলা এবং অত্যন্ত বুঝের মহিলা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার কন্যার সাথে আমি কথা বলছিলাম। সে LLB মাস্টার ডিগ্রি হোল্ডার, বিচার ব্যবস্থার সাথে যুক্ত হওয়ার সুযোগ সে পেয়েছে, কিন্তু কোর্ট কাছারিতে সে যেতে চায় না। আপনারা শুনছিলেন বাবার স্মৃতিচারণ করতে গিয়ে সে বলছিল যে বাবা বারবার বলেছেন টাকার প্রতি বেশি লোভ যেন তৈরি না হয়, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, সৎ হওয়ার চেষ্টা করো, স্বচ্ছ থাকার চেষ্টা করো, বিপন্ন মানুষ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করো।
তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন তুমি এটা করতে চাইছো না? তার মাই তখন বলছে, এবং সেও তখন বলছে যে এখানে তো আমি গিয়ে যা দেখছি, অর্ধেকের বেশি তো অসত্য কথা বলতে হচ্ছে। অর্থাৎ বাবা এটা এই সভায় দাঁড়িয়ে যেভাবে সে বলল, যদিও সেখানে এইভাবে বলেনি, আমি এখানে বলা এবং ওখানকার তার যে মনোভাবের যে মানে প্রকাশ, দুটোকে মিলে আমি দেখছি তার পক্ষে কোর্টে গিয়ে বাবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গেলে পরে যেভাবে দায়িত্ব পালন করতে হবে, সেই দায়িত্ব তার পক্ষে সেখানে পালন করা সম্ভব না। এবং সে বলল, এবং তার মাও বলছে যে না, মেয়ে ওইটা করতে চাইছে না, এবং সিনিয়রদের আন্ডারে যারা মানে তার মানে ডিগ্রি লাভের পর থেকে কাজ করতে হয়, মানে কাজ শেখার জন্যে, এটা রাতও হয়ে যায়, আসতে অসুবিধা হয়। দয়মন্ত এটা পছন্দ করতেন না, মেয়ে যতক্ষণ বাড়িতে না আসতেন তার খাওয়া দাওয়া বা সেখানে বিশ্রামে যাওয়ার কথা সে চিন্তাই করতে পারত না। এবং এটা তাদের গোটা পরিবারের কাছেই একটা বিষয় ছিল। মাও চাইছেন না, বাবাও শেষ পর্যন্ত চাইতেন না, মেয়ে তো নাই। এখন মেয়ে ত্রিপুরা সিভিল সার্ভিসে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেকে প্রস্তুত করছেন, এবং এর মধ্য দিয়ে পর্যায়ক্রমে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস উচ্চতর যে পর্যায়, সেখানে তিনি যাওয়ার চেষ্টা করবেন। এবং তার মূল ভাবনাটা হচ্ছে, এখানে যদি কাজের সুযোগ পাওয়া যায়, তাহলে নিজের ভাবনা চিন্তা অনুযায়ী বাবা যে শিক্ষায় শিক্ষিত করে গেছেন, যে চেতনা দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সম্ভবত সেখানে মানুষের জন্য কিছু করা যাবে। এটাই হচ্ছে প্রকৃত পিতামাতার ছেলে মেয়েদেরকে তৈরি করার ক্ষেত্রে গৃহে শিক্ষিত করার প্রয়াসের প্রতিফলন। আমার দৃঢ় বিশ্বাস, দয়মন্তের মেয়ে তার মায়ের সাহচর্যে সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে। আমরা যেটা বলবো, দয়মন্তের স্ত্রী এবং দয়মন্তের কন্যা তারা যাতে নিজেদেরকে একা বা বিচ্ছিন্ন মনে না করে, আমাদের সাথে দয়মন্তের যে সম্পর্ক কলেজ জীবন থেকে তৈরি হয়েছিল এবং পর্যায়ক্রমে এটা প্রসারিত হয়েছে, তারা বর্তমানে সেই সম্পর্ক ছিন্ন হবে না। আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়ে যখনই প্রয়োজন তারা অনুভব করবেন, আমরা সেখানে সহায়তা দেবার ক্ষেত্রে ভূমিকা নিতে সেখানে কার্পণ্য আমরা করব না। এখন দ্বিতীয় জায়গা নিয়ে আমরা কথা বলছি, আরাধ্য। আমি আগরতলায় ছিলাম না, বাইরে ছিলাম, এসে আমি শুনেছি, বাড়িতে আমি গেছি। তার যে ঘরটা, এটা একটা স্টুডিও। আমি ঘুরে ঘুরে দেখছি কি আছে কি নেই। বয়স তার কত? 21 বছর কয়েক মাস। 2 থেকে 2.5 বছর আগে মাকে হারিয়েছে। বাবা প্রায় ভেঙে পড়েছিলেন। সেই বাবার মনে শক্তি যোগাবার ক্ষেত্রে মাতৃহারা পুত্র, বয়স তার 19, বাবার পাশে দাঁড়িয়ে সে পরিবারের মধ্যে একটা নতুন পরিমণ্ডল তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা সে গ্রহণ করেছে।
স্ত্রীকে হারানোর পরেও ছেলে যে ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছিল, তাতে আরাধ্যের পিতা একটা নূতনভাবে যেন তিনি জন্মলাভ করছেন এবং এই সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রী হারানোর যে বেদনা, সেই বেদনা থেকে নিজেকে মুক্ত রাখার একটা প্রয়াস তিনি নেওয়ার চেষ্টা করেছেন। এবং কথা বলতে গিয়ে যেটা জানলাম, এবং দু একটা লেখাও আমি দেখেছি কোনো কোনো পত্রিকায়, এত অল্প বয়সের মধ্যে সাংস্কৃতিক আন্দোলনে অনেকগুলি গুণের অধিকারী আরাধ্য হয়েছিল। গিটার খুবই ভালো বাজাতেন, নাটকে মিউজিকের ডাইরেকশন তিনি দিতেন। এরকম একটা দুইটা নাটক তার মিউজিক ডাইরেকশনে ইতিমধ্যে মঞ্চস্থ হয়েছে এবং সুনাম এবং সুখ্যাতির সাথে। এবং যার তার নাটক না, কিন্তু আমাদের ত্রিপুরায় প্রতিষ্ঠিত যে নাট্য ব্যক্তিত্ব এখন যা কয়েকজন আছেন, তার মধ্যে অন্যতম, তিনি নিজেই সেটা স্বীকার করেছেন। এবং তাদেরই উদ্যোগে নাট্য উৎসব শুরু হয়েছে। এই আরাধ্যর স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজনও তারা রেখেছেন। মঞ্চসজ্জায় খুবই সফল একজন শিল্পী। আমি শুনেছি এই বিবেকানন্দ ময়দানে গণ আন্দোলনের বড় বড় সমাবেশে যে মঞ্চ ইত্যাদি তৈরি হতো, সেই মঞ্চ সাজানোর ক্ষেত্রে আরাধ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সভায় অতিথি আপ্যায়ন, শিল্পীদের আপ্যায়ন, এই সমস্ত কিছুর মধ্যে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতো, বয়স যদিও তার কম ছিল। ছবি তোলা তার নেশা, এবং এই ছবি তুলে ফিরে আসার পথেই যে বাইক অ্যাক্সিডেন্ট হলো, তাকে আমাদের হারাতে হলো। এটা তার পিতার ক্ষতি তো নিঃসন্দেহে, কিন্তু আমরা যেটা বলবো, পুত্রহারা পিতা তার যন্ত্রণা উপশম করার মতো কিছু প্রভূত বাক্য তার সামনে উপস্থিত করার আমাদের সাধ্য নেই। সামগ্রিকভাবে এই অল্প বয়সে তার মধ্যে প্রতিভার যে স্ফুরণটা শুরু হয়েছিল, এটা পূর্ণ বিকশিত হওয়ার অপেক্ষায় ছিল। এই সুযোগ সে ভোগ করে যেতে পারল না। এটা ত্রিপুরার সাংস্কৃতিক যে আন্দোলন, তার যে ক্ষেত্র, এর জন্যে নিঃসন্দেহে একটা খুব বড় সড় ক্ষতি হলো। তাকেও আজকের দিনে বিশেষভাবে স্মরণ করব। তার পিতৃদের, তার পরিবারের অন্যান্য যারা আত্মীয়রা, তার যে ছোট কাকা বলে গেলেন সংক্ষিপ্ত পরিসরে, তিনি সহ তাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্বের উদ্দেশ্যে বলবো, আরাধ্য যেন ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্বের কাছে বিস্মৃত হয়ে না যায়। একটা দৃষ্টান্ত হিসেবে ছাত্র ফেডারেশনের কর্মীদের মধ্যে যারা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে নিজেদের যুক্ত রেখে গণছাত্র আন্দোলনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, তাদের কাছে আরাধ্যের দৃষ্টান্ত উপস্থিত করে তাদের মধ্যে সেই গুণের সমাহার ঘটাবার ক্ষেত্রে ছাত্র ফেডারেশন যাতে আরাধ্যকে
সেখানে তার যে কাজ, তার যে অভিজ্ঞতা, এটাকে কাজে লাগাবার যাতে চেষ্টা করে। তাহলে আজকে একদিকে একজন ৭৭ বছর বয়স্ক প্রতিষ্ঠিত শিল্পী, আরেকজন উদীয়মান শিল্পী ২১-২২ বছর, দুজন প্রান্তিক, দুজনকে হারিয়েই আমরা আজকে এখানে বলা যায় যে সমবেত হয়েছি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের রেখে যাওয়া যে কাজ, তাদের যে জীবনধারা, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে কর্মধারা, তার থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে এই সাংস্কৃতিক আন্দোলন সংগ্রাম এটা নির্বিঘ্নে এখন করা যাচ্ছে, মনে করার কোনো কারণ নেই। কিন্তু একে মোকাবেলা করেই তো আমাদের এগোতে হবে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেখানে সাংস্কৃতিক আন্দোলনের কিন্তু বিকল্প নেই। তাই সাহসে ভর করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত তারা সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়েই এই দুই শিল্পীর প্রতি তারা তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শনের যে সুযোগ, সেই সুযোগকে তারা কাজে লাগাবেন। এই কথাগুলো বলেই আমি আরেকবার তাদের স্মৃতি স্মরণ করে আমি কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আপনারা আমার নমস্কার নেবেন।